চুক্তি ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। দ্বিতীয় দফায় আলোচনার পরিকল্পনা নেই ইরানের। এবার চীনকে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলা, নিহত 11। ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আহমেদি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত থাকছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ সহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং ওয়াশিংটন তার রেড লাইন থেকে এক চুলও সরবে না। অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার জন্য অজুহাত খুঁজছে এবং দীর্ঘদিনের বৈরিতার পর প্রথম বৈঠকেই চুক্তিতে পৌঁছানো সম্ভব ছিল না। 1979 সালের পর সর্বোচ্চ পর্যায়ের এই সরাসরি বৈঠকের মূল লক্ষ্য ছিল ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষা এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করা, যা বর্তমানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দুই দেশের মধ্যে তীব্র পারস্পরিক অবিশ্বাস ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে যাওয়ায় পরবর্তী আলোচনার কোনো নির্দিষ্ট সময়সীমাও চূড়ান্ত হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও বিশ্ববাজারে তেলের দাম আরও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবশেষে উভয় পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা শুধু নথিপত্র আদান প্রদান করেই এবারের মতো আলোচনার সমাপ্তি টেনেছেন। এই আলোচনার ব্যর্থতায় লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতির ঝুঁকি আরও বেড়ে গেছে, যার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘস্থায়ী হতে পারে। মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে মাইন সরানোর প্রস্তুতি নিলেও তেহরানের অনমনীয় অবস্থান পুরো অঞ্চলকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা প্রশংসিত হলেও দুই দেশের অনড় মনোভাব কূটনৈতিক সমাধানের পথকে বর্তমানে রুদ্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ও আঞ্চলিক ইস্যুতে পরবর্তী কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানি আলোচক দল মনে করছে আমেরিকা কেবল তাদের হারানো আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও তারা তাদের উচ্চাভিলাষী দাবিগুলো থেকে সরে আসেনি। সাবেক ইরানি ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মহাজিরানি জানান, যুক্তরাষ্ট্র ইরানের 10টি শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসলেও তারা মূলত সামরিকভাবে যা অর্জন করতে পারেনি তা আলোচনার মাধ্যমে পেতে চেয়েছিল। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন কোনো যুক্তিসঙ্গত চুক্তিতে না আসবে ততক্ষণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আসবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার এই ব্যর্থতাকে ইরানের জন্য খারাপ খবর হিসেবে অভিহিত করলেও ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় পরাজয় হিসেবে দেখছে। বর্তমানে আলোচনার টেবিলের চেয়ে সামরিক ও কৌশলগত অগ্রগতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ইরান, যার ফলে অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং আঞ্চলিক উত্তেজনা ও বিশ্ববাজারে অস্থিরতা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অবশেষে কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় এই কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে পুরোপুরি ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনার অভিযোগে চীনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, বেইজিং যদি তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক সহায়তা বন্ধ না করে তবে তাদের চরম মূল্য দিতে হবে এবং তারা বড় ধরনের সমস্যার মুখে পড়বে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরান বর্তমানে ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত সামরিক শক্তি পুনর্গঠনে চীনের শরণাপন্ন হয়েছে এবং চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল সহ বড় অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই প্রযুক্তির সাহায্যেই যুদ্ধের শুরুতে ইরান আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, যা পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ট্রাম্পের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন আগামী মাসের শুরুতেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের আগে ট্রাম্পের এই সরাসরি হুমকি বেইজিংয়ের ওপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। শেষ পর্যন্ত চীন এই সামরিক সহায়তা অব্যাহত রাখলে তা দুই
পরাশক্তির সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেও নতুন সংকটে ফেলতে পারে। এর ফলে আন্তর্জাতিক মহলে এখন পরবর্তী ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যাপক জল্পনা ও উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে ইরানের সামরিক পুনর্গঠনে কোনো বিদেশি সহায়তা তারা বরদাস্ত করবে না। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইনজিল জেলায় একটি জনপ্রিয় পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী দেহ মেহরি গ্রামের কাছে শিয়া অধ্যুষিত এলাকার একটি বিনোদন কেন্দ্রে সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হেরাত আঞ্চলিক হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে নিহতরা সবাই শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজার সংলগ্ন এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান আহমদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, হামলায় প্রথমে 4 জন নিহত হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জন মারা যান এবং বর্তমানে 2 নারী সহ 15 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই নৃশংস হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিমরা দীর্ঘকাল ধরেই বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে আসছে এবং এই মাজার এলাকাটি প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর সমাগমে মুখর থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এই ঘটনাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। বর্তমানে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার ফলে স্থানীয় শিয়া সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ 5 মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করেছেন অভিজ্ঞ কুর্দি রাজনীতিক নিজার আহমেদি। গত শনিবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটাভুটিতে প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান মনোনীত এই প্রার্থী 227 ভোট পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন। 58 বছর বয়সী আহমেদি সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের 6ষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন। তিনি আগে দেশটির পরিবেশ মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। শপথ গ্রহণের পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি ইরাক ফার্স্ট নীতি অনুসরণের অঙ্গীকার করেন এবং সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইরাকি ভূখণ্ডে চালানো হামলার তীব্র নিন্দা জানান। গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় 150 দিন দেশটিতে কোনো সরকার ছিল না, যা আহমেদির এই জয়ের মাধ্যমে অবসান ঘটল। তবে প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন, যেখানে শিয়া জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক নুরি আল মালিকিকে মনোনীত করেছে। মালিকির এই মনোনয়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী আহমেদিকে আগামী 15 দিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য বৃহত্তম ব্লকের মনোনীত ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করতে হবে। যুদ্ধ পরবর্তী ইরাককে পুনর্গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন নতুন প্রেসিডেন্টের সামনে প্রধান লক্ষ্য। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।